আজ তোর সাথে থাকি। ঘুমে আড়ষ্ট করি বলল, থাকলে থাকুক। আমার যেমন দাদির ঘর, তোমারও দাদির ঘর। তোমার আবার একই সাথে দাদি শাশুড়ি। রিমা হেসে দরজা আটকালো। করির পাশে কনুইয়ে ভর দিয়ে কাত হয়ে শুয়ে পড়ল। ওই শোন না, তোর সাথে কথা আছে। কি বলবে? রিমা নিজের গলার চেনটা আঙ্গুল দিয়ে খুঁটতে খুঁটতে বলল। তোর কোনো পছন্দ টছন্দ আছে? করি দুদিকে মাথা নেড়ে বলল, হুম। তাহলে আমরা তোর জন্য বিয়ে দেখি। খুশিতে রিমার চোখ চকচক করে উঠল। করি বলল, এক্ষুনি বিয়ে দিয়ে দেবে? সমস্যা কি? তোর কি কেউ আছে? না, তা কেন? তাহলে আর বাধা দিস না। করি চুপ করে রইল। রিমা বলল, নাসিমা ফুপুকে চিনিস? হ্যাঁ। নাসিমা ফুপুর ভাসুরের ছেলের জন্য পাত্রী খোঁজা হচ্ছে। ফুপুই চাচুর কাছে প্রস্তাব দিলেন। চাচুর কাছে মন্দ মনে হয়নি। চেনা জানার মাঝে হলেই তো ভালো, তাই আমাকে পাঠালেন তোর দ্বিতীয় কোনো মত আছে কিনা জেনে নিতে। ও। ছেলে পুলিশের অফিসার, খুব অনেস্ট নাকি। কাল বউ ভাতের অনুষ্ঠান তো আসবেই, তখন দেখতে পারবি। কথা বলতে চাইলে সে ব্যবস্থাও করে দিতে পারবো। কথা বলতে হবে না, বাবা যা বলবেন তাই। কি সোনা লক্ষ্মী বোন আমার। রিয়া করিকে আদর করে দিল। করি মনে মনে তীব্র অপরাধ বোধে মরে গিয়ে বলল, স্বর্ণপুরে যেমন খাঁটি হয়, তোমার বোনও পুরেই সোনা লক্ষ্মী বোন হয়েছে। নয়তো সে তোমাদের মুখে চুনকালি মাখবার সব ব্যবস্থাই সুন্দর মতো করে ফেলছিল। রিমা বলল, কি ভাবছিস? কই ভাবছি? কাল কিন্তু সুন্দর করে সাজিস। এজন্যই করি আজ এত সুন্দর করে সেজেছে। রামিম যে শাড়িতে তাকে সবচেয়ে বেশি পছন্দ করত, সেটা পরেই সে পাত্রপক্ষের সামনে যাবে। নিজের পরিবারের পছন্দে বিয়ে করে পরিবারকে খুশি করবে। এতে যদি খানিক প্রায়শ্চিত্ত হয় তার, এতকাল একটা চোরের জন্য সেজে এসেছে, আজ পুলিশের জন্য সাজবে। তার জীবনে মরণে মনে মস্তিষ্কে কোথাও সেই চোরের জন্য অন্য কোনো প্রকার জায়গা রাখবে না। করি আঙ্গুল রামিমের মায়ের ফিরিয়ে দেওয়া সেই আংটিখানাও পরল। মুবিন এক কান ফুরিয়েছে, কানে দুলও পড়েছে। আয়নায় নিজেকে দেখে মুবিন প্রসন্ন। কানে দুল পরার বহুদিনের শখ ছিল তার। বাবার ভয়ে কান ফুরাতে পারছিল না, আজ রাগে শেষ পর্যন্ত ফুরিয়েই ফেলেছে। হাতে পরার জন্য একটা ব্রেসলেটও কিনে এনেছে। ব্রেসলেটটা পরে মায়ের সামনে দিয়ে হেঁটে গেলে মা আঁতকে উঠবেন। মুবিন সেটাই চায়। পাকা হাসলো সে। কানে দুল, হাতে ব্রেসলেট পরে নিজের ঘর থেকে বেরিয়েই সে লিভিং রুমে টিভিটা চালু করে আরাম করে বসলো। পাশেই বাবা পত্রিকা পড়ছেন। এখনই নিশ্চয়ই গম্ভীর গলায় বলে উঠবেন, টিভি বন্ধ করো মুবিন, দেখছো না পত্রিকা পড়ছি। মঈন এখনো কিছু বলছে না, মনোযোগ সহকারে পত্রিকা পড়ে যাচ্ছে। মুবিন কপাল কুঁচকে বাবার দিকে তাকালো। কি ব্যাপার, কিছু বলছেন না কেন? মুবিন ঘাড়কাত করে বাবাকে দেখতে দেখতে টিভির ভলিউম আরো বাড়িয়ে দেয়। চ্যানেল পাল্টে গানের চ্যানেল দিল। ধুম ধারাক্কা হিন্দি গান বেজে উঠতেই মঈন বিরক্ত হয়ে উঠল। আহ মুবিন, তোমার মায়ের ঘরে যাও, সেখানে গিয়ে টিভি দেখো। মুবিন শয়তানি হাসি হাসলো। না সে উঠল, না চ্যানেল বদলালো, আর না সে বন্ধ করলো টিভি। মঈন মুখের সামনে থেকে পত্রিকা সরাতেই মুবিন চট করে ঠোঁট থেকে হাসি মুছে ফেলল। বাবার চেহারা থেকে চোখ সরিয়ে টিভিতে চোখ রাখলো। মঈন ধমকে উঠে বলল, টিভি বন্ধ করো মুবিন। মুবিন মনে মনে বলল। কারে দুলটা দেখে না কেন? মঈনের দৃষ্টি তুলে আটকাতেই মুবিন কান চুলকে বলল। পারবো না। মঈন রাগে থমথম করে উঠল। চোখ বড় বড় করে তাকাতেই মুবিনের কানে চোখ চলে গেল। সাথে সাথে বলল, হোয়াট ইজ দিস মুবিন? মুবিন অলস ভঙ্গিতে রিমোট রেখে উঠে দাঁড়ালো। মঈন কঠোর গলায় বলল। কখন করছো এসব? মুবিন জবাব দিল না। মঈন দিবুক ধমকে বলল, এখনই খোলো। না। মঈন উঠে এসে মুবিনের কানে হাত দিল। দেখি, আমি খুলে দিচ্ছি, এই বয়সে এসব পড়তে নেই।
মুবিন বাবার হাত সরিয়ে পিছিয়ে গেল। বললাম না খুলবো না। মঈন রেগে গেল। মুবিনও এক গুয়ে কোনোভাবেই খুলবে না। বাপ ছেলের চেঁচামেচি শুনে শিল্পী এদিকটাই এলো। মুবিনের কানে দুল, হাতে ব্রেসলেট দেখে চট করে মেজাজ বিগড়ে গেলেও চুপ করে রইল। মঈন ওকে দেখে বিচার দেওয়ার ভঙ্গিতে বলল, এসব করার বয়স তোমার ছেলের এখনো হয়েছে? শিল্পী কাটা কাটা গলায় বলল, কোন বয়সে কি করতে হয় তা তোমার কাছ থেকে আমার ছেলে শিখতে হবে না। মঈন বলল। কি বললে? শিল্পী বলল, তোমারও তো এই বয়সে প্রেম করার কথা না। তুমি যেহেতু করতে পেরেছো, তোমার ছেলেও বয়স মানবার কথা না, তাই না? মুবিন এই ফাঁকে দৌড়ে পালালো। বর্তমানে শিল্পীর কাছে ছেলের সুশিক্ষার চাইতে ছেলের বাপকে অপদস্থ করার যেন বেশি গুরুত্বপূর্ণ। করিকে দেখে দীপা প্রায় চিৎকার করে উঠল। আরে তোমাকে দেখে আমার চেয়ে বেশি সুন্দর দেখাচ্ছে। মোটেও না। দীপা বলল। সত্যি বলছি করি। করি দীপার পাশে বসে কানের কাছে মুখ নিয়ে গেল। ফিসফিস করে বলল, যে কোনো ছেলে দেখলেই কি পছন্দ করে ফেলবার মতন সুন্দর দেখাচ্ছে? দীপা ঘন ঘন চোখের পাপড়ি ফেলে মাথা নেড়ে জোর দিয়ে বলল, জি ম্যাডাম, যে কোনো ছেলের মাথা ঘুরিয়ে দেওয়ার মতন সুন্দর দেখাচ্ছে। তোমার আংটিটাও খুব সুন্দর। রামিমের মা এটাই ফিরিয়ে দিতে এসেছিলেন, তাই না? হ্যাঁ। যাক, মায়ের আংটিটা অন্তত পেয়েছো, শান্তি লাগছে আমার। করি নিজের হাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এটা তোর মায়ের না, রামিমের মা। আসলে রামিম থেকে কোনো গয়নাই উদ্ধার করতে পারেননি। তিনি হয়তো ওর মোবাইলে ছবি টবি দেখে এটা বানিয়েছেন। বানিয়ে তাকে মিছিমিছি সান্ত্বনা দিতেই এটা দিয়ে গেছেন। প্রথমে সে বুঝতেই পারেনি পুরোপুরি মায়ের আংটির প্রতিচ্ছবি এটি। আংটিটা ফেরত পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। মায়ের একটাই যে আংটিটা ছিল, সেটা ওর অনামিকা আঙ্গুলে হতো না, মধ্যমা আঙ্গুলে পরতে হতো। খানিক বড় ছিল, পরে ট্রেনে উঠে আঙ্গুলে দিতেই এই আংটিটাটা মধ্যমায় লাগেনি, লেগেছে অনামিকায়। একদম খাপে খাপ। তখন বুঝলো এটা মায়ের না। এজন্যই ট্রেন থেকে লাফিয়ে পড়ে রামিমের মাকে জড়িয়ে ধরতে বাধ্য হয়েছে। মানুষটা বড় ভালো আর অসহায়। ওনার সাধ্যে থাকলে সম্ভবত সবগুলোই উনি নতুন করে গড়ে দিতেন, কিন্তু যত টাকাই থাকুক অত গয়না একসঙ্গে গড়ে দেওয়া অসম্ভব। আর টাকা তো ওনার না, রামিমের বাবার। রামিমের বাবা কঠিন মানুষ। রামিমের পিছনে বহু টাকা খুইয়েছেন তিনি। ছেলে তার সহায় সম্পত্তি কম নষ্ট করেনি, আর বোধহয় খোয়াতে চাইবেন না। করির ধারণা রামিমের মা নিজের জমানো আধুলি থেকেই করিকে এই আংটিখানা দিয়ে গেছেন। করি যে বুঝতে পেরেছে এটি সেই আংটি না, তা সে দিব্যি চেপে গেছে। কি দরকার একজন মায়ের স্বস্তি নষ্ট করার? থাকুক না হয় এই আংটিখানা আর এক মায়ের আশীর্বাদ হয়ে। মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল হলো ভুলকে আঁকড়ে ধরে থেকে ভুল করা। আর মানুষের জীবনের সবচেয়ে বড় মিথ্যা হলো হাসি। দীপার হাসি হাসি মুখটা দেখে করির খুব কষ্ট হলো। দীপা আসলে ভালো নেই। সে তাহমিদকে দেখে কষ্টে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। চাপা ক্রোধে কষ্টে ঝাঁঝরা হয়ে সে প্রায় শরীর ঘেঁষে কাদিনের আরও কাছাকাছি বসল। কাদিন চমকে তাকালো। দীপার ঠোঁট হাসছে, কিন্তু চোখ জোড়া বিষণ্ণ টলটলে। কাদিন একবার ভাবলো কি হয়েছে জানতে চাইবে, পরক্ষণেই মত পাল্টালো। থাক, দরকার নেই। তাহমিদকে দীপা আর কাদিনের দিকে এগিয়ে যেতে দেখে করি দ্রুত পা চালালো। কাদিনের আগে গিয়ে দীপার হাত শক্ত করে ধরে বলল, মেজ ভাবিকে আকবর চাচার ছেলের বউয়ের সাথে পরিচয় করিয়ে আন একটু। কাদিন বলল। যা কোরিয়ান। তারপর দীপার দিকে তাকিয়ে বলল, একটু বুঝে শুনে কথা বলো প্লিজ। দীপা অবাক হয়ে কাদিনের দিকে তাকালো। সে আবার কি উল্টোপাল্টা বলবে? করি দীপাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে বলল, আজকে এত সুন্দর করে সেজেছি কারণ আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আমি তোমার মতন দুঃখিনী নই। আমার সুখ দরকার, বাবা ভাইদের ক্ষমা দরকার। তাই তাদের পছন্দে বিয়ে করে সুখী হতে যাচ্ছি। সত্যিকারের সুখ তোমার মাথায় কিছু ঢুকলো? দীপা বলল। করি হতাশ হয়ে বলল, তোমাকে সুখী থাকার ভান করে তাহমিদ ভাইয়াকে অনুশোচনায় পড়াতে বলিনি। বুঝিয়েছিলাম সত্যিকারের সুখী হতে তাহমিদ ভাইয়াকে তার জায়গাটা দেখিয়ে দাও। আর তুমি কি করছো? আমি সত্যি হতাশ।
দীপা বলল। ওই মেয়েটাকে নিয়ে এখানেও এসছে, দেখলে? জাহান্নামে যাক ওই মেয়েকে নিয়ে। তুমি শুধু আমার ভাইয়ের দিকে নজর দাও। দীপা বলল। তুমি ভালো আছো করি? বলাটা যত সহজ, জীবনে প্রয়োগ করা ততটাই কঠিন। এখনও রামিমের জন্য নির্ঘুম রাত কাটাও। এই সেমিস্টারও তো ওর বিরহের ড্রপ দিয়েছো। মিথ্যে বলো না আমায়। ওর জন্য নির্ঘুম রাত কাটানোর আগে মরে যাওয়া মন্দ না। রাত জেগে আমি শুধু নিজের বোকামির কথাই ভাবি। রামিম কি করে আমাকে ফাঁদে ফেলতে পারলো, সে উত্তর খুঁজে ফিরি। কাঁদলেও নিজের জন্য কাঁদি, রামিমের জন্য নয়। আমি তো কখনোই অতটা বোকা ছিলাম না, তাহলে রামিম কি করে আমায় বোকা বানাতে পারলো? এই ভাবতে ভাবতেই রাত পার হয়ে যায়। আর সেমিস্টার ব্রেক দিয়েছি বাবা আর ভাইয়াদের সাথে কয়দিন থাকতে চাই বলে। ওদের আমি ঠকিয়েছি। করি দীর্ঘশ্বাস ফেলল। করি থেমে আরো বলল। আমার ভাই একটু মুডি, কিন্তু খারাপ না। ভালো বললাম না প্রশংসা হয়ে যাবে বলে। আমি প্রশংসা করতে চাই না, তুমি সত্যি সত্যি মন থেকে ওকে মেনে নাও। তোমাকে মেনে নিতে হবে, আর না মানতে পারলে বিয়ে কেন করলে? করি খানিক রাগ দেখিয়েই বলল। দীপা মন খারাপ করা গলায় বলল। সরি। সরি তুমি আমার ভাইকে বলবে। ও থাকতেও তোমার মন তোমার প্রাক্তনকে নিয়ে মাতম করতেই ব্যস্ত। দীপা দীর্ঘশ্বাস ফেলল। করি বলল। এখন যাও, গিয়ে আমার ভাইয়ের পাশে দাঁড়াও। এই প্লাস্টিক হাসি মুছে স্বাভাবিক হও। দীপা গিয়ে কাদিনের পাশে দাঁড়ালো। এবার আর শরীর ঘেঁষে দাঁড়ালো না, তবে কষ্ট কষ্ট ভাবটা ছুঁড়ে ফেলে বলল। সরি। কাদিন আঁতকে উঠে আহত গলায় বলল। কেন? আবার কি করলে দীপা? দীপা এবার হেসে ফেলল। মিথ্যে কোনো হাসি নয়, সত্য এবং সুন্দর হাসি। বলল। সরি বলেছি, আই লাভ ইউ বলিনি যে আটকে উঠবেন। সরিটা কিসের? এমনি বললাম। এমনি এমনি কেউ সরি বলে? কাদিন বিরক্ত। দীপা বলল। কাদিন হাল ছেড়ে দিল। এই মেয়েকে বোঝা এবং বোঝানো দুটোই অসম্ভব। নিলয় আর ইমাদ ছবি তুলছে। ওদের দুজনের মাঝে দীপা আর কাদিন, চারজনের প্রশান্ত বদন এর খুব সুন্দর একটা ছবি তুলতে ব্যস্ত ক্যামেরাম্যান। করি জর্দা খেতে খেতে স্যুট টাই পরা ইমাদের তীব্র নিন্দা করতে করতে ধরেই নিয়েছিল ইমাদ আজ আরো বেশি ফ্ল্যাট করবে। ভাবতে ভাবতে ইমাদের সাথে চোখাচোখি হয়ে গেল। করি লক্ষ্য করলো ইমাদ সাথে সাথে চোখ সরিয়ে নিল। করি খানিক অবাকই হলো। চোখ সরিয়ে নিল কেন? ব্যাপার কি? এই ফ্ল্যাটিং মাস্টার আজ বদলে গেল কি করে? জাদু? পরক্ষণেই হিসাব মিলিয়ে ফেলল। দীপার কাছ থেকে হয়তো ওর বিয়ের কথাবার্তা হচ্ছে শুনে শুধরে গেছে। দীপা যে ধরনের মেয়ে, দিনে কতবার নিঃশ্বাস নেয় তাও গুনে গুনে বন্ধুদের বলে। হ্যাঁ, এটাই হবে। নাসিমা ফুপু করিকে হাতের ইশারায় কাছে ডাকলেন। করি কাছে যেতেই করির সাথে এক ভদ্র মহিলার পরিচয় করিয়ে বললেন। আমার ভাইয়ের মেয়ে। করি ভদ্র মহিলার সাথে কুশল বিনিময় করতে করতে ভদ্র মহিলার পাশে দাঁড়ানো তার ছেলেকেও দেখে নিল। বাবা আর পরিবারের উপর ভরসা করে ভুল করেনি সে তার বাবাকে ঠকালেও বাবা তাকে ঠকায়নি। ছেলে দেখতে ভালো, ক্লিন শেপ, ভদ্র চাহনি। চুলগুলো শুধু একটু বেশি ছোট করে ছাটা। তার ডিফেন্সের লোকদের চুল এমন করে ছাটাই থাকে, কোনো সমস্যা নেই। কথায় আছে মাছের রাজা ইলিশ, ব্যক্তির রাজা ফিলিপস, আর স্বামীর রাজা পুলিশ। অনুষ্ঠান শেষে সন্ধ্যার পর বেশিরভাগ মেহমানরাই চলে গেল। বাড়িটা ফাঁকা আর শান্ত হয়ে উঠতেই ইমাদ উঠোনে একা একটা চেয়ার পেতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পায়ের উপর পা তুলে বসল। আজ আকাশে তারার রাজত্ব। চাঁদ মুখ লুকিয়ে আছে। নীলচে কালো রাতের শুনশান নীরবতা। মাঝে মাঝে রান্নাঘর থেকে কাচের থালা বাসন, কাপ পিরিচের সংঘর্ষের শব্দ আসছে। রান্নাঘরে বাড়ির মেয়ে বউরা বাসন কোসন গোছাতে ব্যস্ত। ইমাদ যে জায়গাটায় বসে আছে সেখানে থেকে রান্নাঘর স্পষ্ট দেখা যায়, তবে উঠোনে অন্ধকার থাকায় ভেতর থেকে ইমাদকে দেখা অসম্ভব। তাই ইমাদ নিশ্চিন্তে বসে ব্যস্ত করিকে দেখতে লাগলো। ইমাদ একটা বিষয় নিয়ে খুব অবাক হয়েছে। বিস্ময় তাকে ছাড়ছেই না। করিকে সব সময় তার কাছে একই রকম লাগে। এই যে করি সাধারণ একটি কামিজ পরে 5 ক্লিপে চুল আটকে কাজ করে যাচ্ছে, আর যেই করি দিনের বেলায় লাল গোলাপ সেজে ঘুরছিল, 2 করি তার কাছে একই। করির বাড়াবাড়ি সৌন্দর্য তাকে মুগ্ধ করেনি কেন?
তার ভালোবাসার মানুষটাকে এত সুন্দর দেখাচ্ছিল, অথচ তার বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠেনি, চোখে ঘোর লেগে যায়নি, সে বনে যায়নি। এমন তো নয় যে করিকে তার সাজগোজে ভালো লাগেনি, ভালো লেগেছে, সুন্দরও লেগেছে, তবে পাগল হয়ে যায়নি। অথচ যে কোনো প্রেমিকের ওই অবস্থায় নাই নাই হয়ে যাওয়ার কথা। তবে কি সে করিকে ভালোবাসে না? এই দ্বিধায় সে আজ করির চোখে চোখ পর্যন্ত রাখতে পারেনি। অন্যায় হয়ে গেল না তো? সে আজীবন স্বচ্ছ থেকেছে, এক্ষেত্রে সেও তাই থাকতে চায়। হঠাৎ রান্নাঘরে কিসের একটা শব্দ হলো। ইমাদ ভাবনার জগৎ থেকে বেরোতেই বুঝতে পারলো করির হাত থেকে গ্লাস পড়ে ভেঙে গেছে। করি নিচু হয়ে ঝুঁকে কাচের টুকরো হাতে তুলছে। সাথে সাথে ইমাদ অস্থির হয়ে গেল। কাচের টুকরো করি কেন তুলছে? হাত কেটে যাবে তো। আচমকা তার মনে হলো সত্যিই সে করিকে ভালোবাসে, তার কোনো ভুল হয়নি। আসলে তার ভালোবাসা তাকে এতটা অন্ধ করে রেখেছে যে করির বাড়াবাড়ি সৌন্দর্য তার চোখে পড়েনি। অতিরিক্ত আলো একসাথে চোখে এসে পড়লে মানুষ যেমন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, চোখে মমেলে তাকাতে পর্যন্ত পারে না, তেমনি অতিরিক্ত ভালোবাসায় তারও দেখার ক্ষমতা, মুগ্ধ হওয়ার ক্ষমতা করি কেড়ে নিয়েছে। সে উপলব্ধি করতে পারল ভালোবাসার মানুষকে সব সময়ই চূড়ান্ত সুন্দর দেখায়, ঠিক ততটা সুন্দর যতটা সুন্দরের চেয়ে বেশি সুন্দর কখনো হওয়া সম্ভব না। তা সে যাই পড়ুক, যতই সাজুক, যেভাবেই থাকুক। তাই ইমাদের কাছে করি হলো ধ্রুবকের মতো, যার মান কখনো পরিবর্তন হয় না। সব সাজেই সকল রূপেই করি তার কাছে অনন্য। ইমাদ ব্যাগ থেকে দীপা আর কাদিনের বিয়ের উপহার বের করলো। দুজনের জন্য দুটো ঘড়ি। গিফট বক্সটা হাতে নিয়ে দীপার ঘরের দিকে যেতেই আবার কারেন্ট চলে গেল। ইমাদ থমকে দাঁড়ালো। পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ লাইটের আলোতে পা এগোতেই দেখলো পেছন থেকে করি দ্রুত হেঁটে ওকে ক্রস করে সামনের দিকে গেল। ইমাদ মোবাইল উঁচু করে ধরে করির পথে আলো দিল। এ বাড়িতে করিকে চোখ বন্ধ করে ছেড়ে দিলেও করি দৌড়ে দৌড়ে চলতে পারবে, কোনো সমস্যা নেই। তাই সে পেছনে না তাকিয়েই বলল, আমার আলো লাগবে না, আপনি সাবধানে হাঁটুন। বলতে না বলতেই করির পেছনে ইমাদ ঘরের যাওয়ায় হোঁচট খেয়ে পড়ল। করি পেছন ফিরে তাকালো। ইমাদের হাত থেকে লাল র্যাপিং পেপারে মোড়ানো সুন্দর একটি গিফট বক্স ঘরের মেঝেতে গড়িয়ে পড়ল। শক্ত করে ধরে রাখায় মোবাইলটা হাত থেকে পড়ল না। মোবাইলের আলোতে করি দেখলো গিফট বক্সের উপর লেখা টু দীপু অ্যান্ড কাদিন ভাইয়া। ইমাদ উঠে দাঁড়িয়ে বক্সটা তুলল। কাদিন ডাকছিল তাই করি চলে এলো। কিরে, কিসের শব্দ হলো? ঠিক আছিস? মেজ ভাবির ফ্রেন্ড হোঁচট খেয়ে পড়েছে। ইমাদ বলল। আসবো? কাদিন বলল। হ্যাঁ, অবশ্যই। চোখ দুইটা কই ছিল তোর? আয় বস। দীপা সরে জায়গা করে দিল। ইমাদ দীপার পাশে বসতেই কাদিন বলল, একটু চা করে আন করি। কতক্ষণ ধরে রিমা বুকে খুঁজছি, পাই না। ওরাও আছে, একসাথে খাবো। দীপা বলল। আরে ওকে বলছেন কেন? এই গরমেও এখন রান্নাঘরে চা করতে যাবে? খোকার মা না কে যেন আছেন, ওই খালাকে বললেই তো হয়। কাদিন বলল। আমি বাইরের কারো হাতে কিছু খাই না। দীপা ফিক করে হেসে ফেলল। হোটেলে রেস্টুরেন্টে দাওয়াতে গেলে কি করেন? ওইগুলোও কি রিমা আপু আর করেই রান্না করে দিয়ে আসে? কাদিন বলল। বাইরের খাবার খাই না। দেখি কি করে আজ না খেয়ে বাঁচেন। এই করি, তুমি কোথাও যাবে না, এখানেই বসো, আমি চা করে নিয়ে আসি। না খেলে আজ জোর করে খাওয়াবো তোমার ভাইকে। করি মিটি মিটি হাসতে হাসতে বলল। আচ্ছা ঠিক আছে। দীপা চা করতে চলে গেল। কাদিন দীপার পিছু নিয়ে রান্নাঘরে এলো। রান্নাঘর ফাঁকা পেয়ে কাদিন রাগের স্বরে বলল, তোমাকে করতে হবে না, সরো তুমি, আমি করছি। কেন কেন এত নকশা কেন আপনার? এই অভ্যাস ছাড়েন। তোমার বোঝা উচিত যে আমি তোমার হাতের চা খাবো না বলেই করে কেটে গেছি, না হয় তোমাকেই বলতাম। চা আমার হাতে কি করে হয়? চা তো হবে চা পাতার, আমাকে কি চা পাতা মনে হয়? কাদিন বলল। তোমার যা ইচ্ছে তাই করো, আমার চা খাওয়ার শখ মিটে গেছে। দীপা হঠাৎ খুব কষ্ট অনুভব করলো। মন মরা হয়ে মুখ ভার করে বলল, আমাকে কেন এত ঘেন্না করেন আমি বুঝে পাই না। কাদির দীর্ঘশ্বাস ফেলল। তুমি কিচ্ছু বুঝো না দীপা, কিচ্ছু না। রাগও বুঝো না, সব কিছু তোমাকে এক্সপ্লেন করতে হয়। নিজ থেকে কিছু বোঝার ক্ষমতা আল্লাহ তোমায় এই ফাঁকা মাথাটায় দেয়নি।
দীপা চুপ করে দাঁড়িয়ে রইল বলে কাদিনের আরও রাগ হলো। সে কঠিন গলায় বলল, এখনো বুঝুনি? আরো খুলে বলতে হবে? আরো? ওকে ফাইন, তাহলে শুনো। রিমা আপু, করি আজ তুমি বাদে আর সবাই বাইরের লোক, তোমার উপর রেগে আছি, তাই তুমি এখন চা করে দিলেও খাবো না। এখন প্লিজ বলো না যে কেন রেগে আছি, তা তুমি জানো না। কাদিন এমনভাবে তাকিয়ে এত শক্ত করে কথাগুলো বলল যে দীপার চোখে জল এসে যাচ্ছিল। এখন মোটেও কাঁদা যাবে না, কেঁদে ফেললে কাদিন আরো বেশি রাগ করবে। কিন্তু দীপা কি করবে? ওকে কেউ একটু কড়া করে কথা বললেই কান্না এসে যায়। না, কান্না করা যাবে না। দীপা ঢোক গিলে কান্না আটকালো। কাদিন বলল, তুমি এখন এখান থেকে যাও। দীপা অনেক কষ্টে বলল। আচ্ছা। দীপা চলে যাচ্ছিল। কাদিন বিরক্ত হয়ে গেল। এখন যেও না, দাঁড়াও এখানে। এখন চা না নিয়ে গেলে তোমার বন্ধুরা কি বলবে? কাদিন নিজেই ডেকচিতে পানি বসালো। দীপা রান্নাঘরের দরজা ধরে দাঁড়িয়ে রইল। নিচের দিকে তাকিয়ে তাকিয়ে নখ দিয়ে দরজা খুঁটছে। কাদিন ফিরে তাকিয়ে বলল, চেহারা এরকম বানিয়ে রেখেছো কেন? তোমাকে আমি এমন কিছু বলিনি যে এরকম থুতার নামিয়ে রাখতে হবে। আর নখ দিয়ে দরজা খুঁজছো কেন? এগুলো কোন ধরনের অভ্যেস? নিজের বয়স দেখেছো? আমার ছোট বোন করির থেকেও তুমি কত সিনিয়র, অথচ আচরণ 15-16 বছরের টিনেজারদের মতো। আমার বাচ্চা কাচ্চাগুলো যেন অন্তত তোমার মতো না হয়, হলে মুহূর্তে মুহূর্তে লজ্জায় আমার মাথা কাটা যাবে। দীপা এবার কেঁদেই ফেলল। কাদিন বুঝে ওঠার আগে অন্ধকারের সুযোগ নিয়ে চোখ মুছে ফেলল সে। চা হয়ে যাওয়ার পর কাপে চা ঢেলে ট্রেটা দীপার হাতে দিল কাদিন। বলল, নিয়ে যাও, ওদের আবার বলো না যে আমি করেছি। দীপা পা বাড়াতেই কাদিন বলল। সাবধানে। কারেন্ট চলে এলো। কাদিন বলল, ভালো হয়েছে, যাও তুমি, আমি আসছি। দীপা মাঝ পথেই ট্রে হাত থেকে ফেলে দিল। সবগুলো কাপ ভেঙে গেল। গরম চায়ের কিছু পড়ল দীপার শাড়িতে। পায়ে আর বাকিটুকু মেঝেতে ভেসে গেল। দীপার পা পুড়ে গেল, তবুও টু শব্দ সে করল না। কাদিন রান্নাঘর থেকে দ্রুত এলো। দীপা ভাঙা কাপ তুলতে তুলতে অসহায়ের মতন ঘাবড়ানো গলায় বলল, সরি সরি সরি, কীভাবে যেন পড়ে গেছে, সরি। কাদিন দীপার হাত টেনে ধরে ওকে সরিয়ে আনলো। কিছু হবে না, এগুলো ছাড়ো, দেখি তোমার পায়ে পড়েনি তো। আমি করি বলছি, কাদিন তোমার ঝুঁকে সাথে দীপার দেখা পায়ের করতে পাতা এসেছিলাম। দেখলো। তুমি ফোসকা পড়ে রিলিজ গেছে। নিয়েছো শুনতাম। বাড়ির সবাই শব্দ তুমি শুনে রিলিজ নিয়েছো ছুটে এলো। জানতাম না। কাদের সাহেব বললেন, এখানে দাঁড় করিয়ে রেখেছিস কেন? বৌমাকে ঘরে নে। দীপা ঘরে যেতেই করি দ্রুত টুথপেস্ট এনে দিল। দীপাকে দেখে ইমাদ আর নিলয় ভীষণ অবাক হলো। পায়ে ফোসকা পড়ে গেছে, অথচ দীপা একদম চুপ। একবারও মরে যাচ্ছি, মরে গেলাম, আহ আমি শেষ, এই জাতীয় কিছু কিংবা চিৎকার চেঁচামেচি কান্নাকাটি কিছুই করছে না। ঝড়ে কুকড়ে যাওয়া পাখির মতন চুপসে বসে আছে। নিলয় তো বলেই ফেললো। দোস্ত, কি হয়েছে তোর? দীপা বলল, কই কিছু না। এভাবে থাকলে নিলয়রা সব বুঝে ফেলবে, তাই দীপা মজা করার চেষ্টা করে বলল, ভাবছিলাম তোরা দুইটা কত বড় গিফটটা হলে আমার বিয়ের গিফট এখনও আমাকে দিসনি। ছি, সেমন ইউ। তোরা মরতে পারিস না, মর, কলা গাছে ফাঁসি দিয়ে মর, এক গ্লাস পানিতে ডুবে মর। নিলয় দীর্ঘশ্বাস ফেলল। সরি দীপু, এই মাসটায় আমি অনেক প্যারায় আছি রে, খুব টানাটানি অবস্থা, তাই তোর বিয়ের গিফট দিতে কিনতে পারিনি। ভালো একটা কিছু দিতে চাই, তাই 2-3 মাস সময় নিচ্ছি। কাদিন আর এক দফা বিরক্ত হলো দীপার উপর। যত ভালো বন্ধুই হোক, মজার ছলেও এভাবে বলাটা ঠিক হয়নি ওর। যেহেতু গিফট দেয়নি সেহেতু নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে, সেটা তার বুঝে উচিত ছিল। আবার বলল তো বলল, কোরিয়ার তার সামনে বলল। ছেলেটা লজ্জা পেল না? আহা, অবুঝ বউটা তার। দীপা কথাটা বলে নিজেও বিপদে পড়ে গেল। এখন কি বলবে কিছুই বুঝতে পারছে না। ইমাদ বলল, আমারও একই হাল। করি চমকে তাকালো। সে নিজ চোখে গিফট বক্স দেখেছে। করি ইমাদের পকেটের দিকে তাকালো। বক্সটা এখনো পকেটে। নিলয় হেসে দিল। হায় রে দীপু, তোর ভাগ্য বহুত খারাপ, গরিব গরিব সব বন্ধু বান্ধব নিয়ে ঘুরিস তুই। দীপা বলল, প্লিজ তুই এসব ফালতু কথা বলিস না তো, আমাকে চিনিস না, আমি অনেক কিছু বুঝি না, মজার ছলে বলেছিলাম। ইমাদ বলল, রেস্ট নি তুই, আমরা যাই।
ইমাদ আর নিলয় বেরিয়ে যেতেই করিও ইমাদের পেছন পেছন গেল। নিলয় সাথে থাকায় ইমাদকে ডাকতে গিয়েও ডাকলো না। নিজের ঘরে গিয়ে মোবাইল থেকে মেসেজ লিখলো। একটু বাইরে আসতে পারবেন? ইমাদ লিখলো। আচ্ছা। ইমাদ বাইরে এসে দেখলো করি কোথাও নেই। সে মোবাইল বের করে মেসেজ পাঠালো। কোথায়? করির অন্ধকারের গহীন থেকে বেরিয়ে এলো। ভালো আছেন? ইমাদ বলল, জি। ভালো আছেন কিনা জানতে চাইনি, বলেছি আপনি ভালো আছেন, মানে আপনি মানুষ ভালো। আচ্ছা। করি প্রশ্ন করলো, ওনার মন খারাপ হবে বলেই তো গিফটটা দেননি, তাই না? ইমাদ করির দিকে নিঃশব্দে তাকিয়ে রইল, কিছু বলল না। করি ভ্রুকুচকে প্রশ্ন করলো, আপনি এত সাধু কেন বলুন তো? শুনেছি অতি ভক্তি চোরের লক্ষণ। ইমাদ করির দিকে দুকদম এগিয়ে এলো, রহস্যময় গলায় বলল। কি চুরি করলাম? করি দুকদম পিছিয়ে গিয়ে বলল, দয়া করে এই ধরনের সস্তা ফ্লার্ট আপনি করবেন না। এসব আপনার সাথে যায় না, আপনার ব্যক্তিত্বের অপমান হয়। ইমাদ হেসে ফেলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে ফেলল, বলল, সাধু সেজে থাকা চোরদের আবার ব্যক্তিত্বও থাকে নাকি? আপনাকে বান্ধবীর জন্য পাগল পাড়া হয়ে অচেনা একটা মেয়ের পিছু নিতে দেখতে ভালো লাগে। সবার সামনে নিজেকে পরোয়ানাবিহীন দেখানো, অথচ সবচেয়ে বেশি সবার পরোয়া করা মানুষ হিসেবে আপনাকে বেশ লাগে। বন্ধু গিফট দিতে পারেনি বলে গিফট এনেও লুকিয়ে রাখা আপনাকে দারুণ লাগে। কিন্তু সদ্য ছ্যাঁকা খাওয়া একটা মেয়েকে সাডেন প্রপোজ করা আপনাকে বিরক্ত লাগে। ফ্লার্ট করা আপনার উপর রাগ হয়। প্রেমিক থাকা সত্ত্বেও আপনার উপর লাইন মারা আপনাকে নিন্দা না করে পারা যায় না। কেন এমন করেন? ইমাদ কিছুই বুঝতে না পেরে বলল। এক্সকিউজ মি? করি হেসে হেসে বলল, অনামিকার প্রতারক প্রেমিক হিসেবেও আপনাকে মানায় না। প্রতারক শব্দটা কেটে অনামিকার শুধু প্রেমিক হতে পারেন না? আচ্ছা। ইমাদ নিজের প্যান্টের দুপকেটে হাত রাখলো, নিচে তাকিয়ে দুদিকে মাথা নাড়তে নাড়তে ঠোঁট টিপে শব্দহীন হাসতে লাগলো। করি বলল, ভালো আছেন, ভালো থাকুন। ইমাদ পা দিয়ে মাটির রাস্তাটা খুঁড়তে খুঁড়তে বলল, তারপর কি করব? আকাশের ঠিকানায় চিঠি লিখব? এখনো ইমাদের চোখে মুখে হাসি খেলা করছে। করি চোখ মুখ কুঁচকে ফেললো। ভাই রে ভাই, এই আপনাকে দেখলে আমার মন মেজাজ খারাপ হয়ে যায়। ইমাদ মুহূর্তেই গম্ভীর হয়ে উঠল। ভাইটাই বলবেন না। হোপলেস। করি বিরক্ত হয়ে চলে যাচ্ছিল। ও ভেবেছিল ওর বিয়ে ঠিক হয়ে যাচ্ছে শুনে ইমাদ পিছু হটেছে, তাই এখন কথা বলাই যায়। কিন্তু এই ছেলে তো আগের মতোই আছে। এত ভালো একটা মানুষ সমান তালে এত বেকার কি করে হয়? করি অবাক, ওর মন সায় দিচ্ছিল না, তাই কথা বলে বিষয়টা পরিষ্কার করতে এসেছিল। কিন্তু না, এই ছেলের সাথে কথা বলার উপায় নেই। ইমাদ ডাকলো। করি শুনুন। করি চাপা ক্রোধে জবাব দিল না, পিছনেও তাকালো না। ইমাদ এবার একটু জোরেই ডাকলো। করি। করি বিরক্ত হয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। বলে আমায় উদ্ধার করুন। আপনি একটু দাঁড়াবেন? অনামিকাকে নিয়ে কথা বলতে চাই। দুঃখিত, আমার কাজ আছে ভেতরে। প্লিজ। করি কয়েক সেকেন্ড কি যেন ভাবলো, তারপর বলল, আচ্ছা তাড়াতাড়ি বলুন। এবার পকেট থেকে মোবাইল বের করলো। ওর মোবাইলে কল রেকর্ডার অ্যাপস আছে। একটু এদিকে আসুন। করি হেঁটে গেল আগের জায়গায়। ইমাদ বলল, অনামিকা নামের রেকর্ডিংগুলো চেক করুন একটু। চাইলে আমার কল লিস্টের অন্য রেকর্ডিংগুলোও চেক করতে পারেন। মোবাইলে হাতে নিল। ইমাদ বলল, আমি কখন কার সাথে কি কথা বলি সব আছে, এমনকি অনেক অনেক পুরনো কলের রেকর্ডিংও আছে। আপনার সাথে ওই যে নানুয়া দিঘির পাড় দীপুকে নিয়ে কথা বলার জন্য যে কল দিয়েছিলাম সেটা পর্যন্ত আছে। অবশ্য ওটাও তো আগেরও না। করি ভলিউম কমিয়ে রেকর্ডিং অন করলো। অনামিকার সাথে সবগুলো রেকর্ডিং শুনল সে। সবগুলোই প্রায় একই রকম। অনামিকা একতরফা ভাবে এটা সেটা বলে যায়, আর ইমাদ বারবার জিজ্ঞাসা করে, আপনি কে? কে বলছেন? আপনাকে কি আমি চিনি?
ব্যাস এইটুকুই। করি ইমাদের হাতে মোবাইলটা ফিরিয়ে দিল। ইমাদ মোবাইল পকেটে রাখতে রাখতে বলল, মেয়েটা আমাকে মেসেজও করে, সময় মতো খাওয়া দাওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। আকাশে মেঘ করলে লেখে, কি মনে হয় বৃষ্টি হবে আজ? চাঁদ দেখা না গেলে লিখে, চাঁদ কি আপনি কোথাও লুকিয়ে রেখেছেন? বেশি রোদের দিনে লেখে, এত রোদ আজ বের হওয়ার দরকার নেই। করি শেষ কথাটা শুনে হাসতে লাগলো। ইমাদ বলল,